আসসালামু আলাইকুম। আহ, আমি মূলত কোনো ইমার্জেন্সি কোনো সিচুয়েশন না হলে লাইভে আসি না। যদি মনে করি আমার কিছু ইনপুট দেওয়ার আছে তবে আসি। তবে আমি আজকে আসার মূল কারণ হচ্ছে সবাই আমাকে ইনবক্স এবং বিভিন্নভাবে জিজ্ঞেস করতেছে যে ভারতীয় মিডিয়াতে এসছে যে সেনাবাহিনীতে একটা কু হয়ে গেছে। ভেরি ফানি। সেনাবাহিনীতে কোনো কু হয়নি। সেনাবাহিনীতে কু হয়নি এবং এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনাও নেই। এটা ভারতীয় মিডিয়া কেন প্রচার করছে? আমার কাছে যেটা মনে হয় যে এখানে তো একটা কুর মাধ্যমে দেখানো হচ্ছে যে জেনারেল ওয়াকার টু কন্ট্রোল অ্যাগেইন। এর মানেটা হচ্ছে যে আপনার যদি মনে থাকে যে কিছুদিন আগে যখন রাওয়া ক্লাবে উনি একটা আউটরেজিয়াস একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, তখন কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত আগে বলেছিলাম যে হি ওয়াজ রেস্টলেস, সাম সর্ট অফ বোঝা যাচ্ছিল কেউ তাকে দিয়ে এটা জোর করে করাচ্ছে। এবং এটার পরে অ্যাকচুয়ালি উনি এই প্রফেসর ইউনুস এবং অন্যান্য সরকারি সংস্থা প্লাস হচ্ছে আর্মিকে উনি একটু একটা অকওয়ার্ড পজিশনে ফেলে দিয়েছিলেন। এবং পরবর্তীতে উনি উনি আমি যেটা শুনেছি প্রফেসর ইউনুস তাকে সামন করেছিলেন, তার সাথে কথাও বলেছেন। ওই যে এখন জেনারেল ওয়াকার একটু ব্যাক ফুটিং আছে, এটাকে ফ্রন্ট ফুটে নিয়ে আসার জন্য একটা বুঝাচ্ছে এরকম একটা কু হয়েছে, কুতে কন্ট্রোল। অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু হয় নাই। আর যাকে নিয়ে হচ্ছে উনি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ। ইজ এ প্রফেশনাল অফিসার। উনার এরকম কিছু করার কথা না। ওনাকে আমি যদ্দূর জানি ইজ এ লয়াল টু জেনারেল ওয়াকার। এটা আমি আগেও বলেছি যে উনি যখন জেনারেল হামিদের পরে যখন ডিজিএফআই হন, উনি কিন্তু তখন এই আয়নাঘর যে আপনারা দেখতেছেন আলামত ধ্বংস, উনি কিন্তু আলামত ধ্বংস করেছেন। এবং উনার লজিক ছিল হচ্ছে সরকার চেঞ্জ হলে তো বিএনপি আসলে আওয়ামী লীগ আসলে এরা সবাই আগে আলামত ধ্বংস করে। বাট এইটা হচ্ছে একটা ডিফারেন্ট ইস্যু। আগের কোনো সরকার এই সময় গুম খুনের সাথে জড়িত ছিল না, এরকম অর্গানাইজড ভাবে আয়নাঘর মেনটেন করতো না। এটাকে আমি মনে করি সময় আসলে জেনারেল ফয়েজ স্যারকে এটার জবাবদিহিতা করতে হবে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কিছু নাই। এরকম কোনো মানে এই ধরনের কোনো কু সেনাবাহিনীতে হচ্ছে না বা হবে না, হওয়ার কোনো আমি অ্যাটলিস্ট এই মুহূর্তে কোনো সম্ভাবনা দেখি না। বাট তারা জাস্ট জেনারেল ওয়াকারকে যে হি ইজ অ্যাগেইন ইন কন্ট্রোল, এবং যেটা প্রমাণ করতে চেষ্টা করেছিল রাওয়ারিয়াতে যে হি ইজ এ স্টেক হোল্ডার অফ বাংলাদেশ। বাট গুড নিউজ ইজ ধীরে ধীরে জেনারেল ওয়াকার ইজ লুজিং হিজ পাওয়ার এবং সরকার টেক ওভার করতেছে। প্রফেসর ইউনুস ধীরে স্থির হলেও আমি যেটা মনে করি, আপনারা এই যে এত আস্ফালন দেখতেছেন ভারতের, এর কারণ একটাই, কারণ তারা আপনি এই দুদিন আগে দেখেছেন যে ইন্ডিয়ান সেনাপ্রধান তাদের অ্যানুয়াল প্রেস কনফারেন্সে আউটরেজিয়াস ভাবে বাংলাদেশি প্রসঙ্গ নিয়ে আসছে। উনি উনি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারেন, ফিউচার ইয়ে নিয়ে কথা বলতে পারেন, বাট উনি যেটা পারেন না, এই যে উনি যে ডিসকাস করেছেন যে ভারতের সাথে চায়নার সাথে পাকিস্তানের স্ট্র্যাটেজিক রিলেশনটা স্ট্রং আছে, হি উইল ডিল উইথ ইট। এবং এর সাথে যদি বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের যদি ভালো সম্পর্ক হয়, যেহেতু পাকিস্তান একটা টেরোরিস্ট স্পন্সর করে, আমাদের সাথে যদি সম্পর্ক হয় তাহলে একটা সম্ভাবনা থেকে যায়। এই যে কথাগুলো উনি বলতে পারেন অ্যাজ এ সেনাবাহিনী প্রধান, কিন্তু উনি বলতে পারেন না যে সামনে যদি নির্বাচন হওয়ার পরে সরকার যখন চেঞ্জ হবে তখন ভালো রিলেশন হবে। এটা পারেন না। এটার জন্য কিন্তু ভারত সরকারই তাকে তার কাছ থেকে জবাবদিহিতা চাওয়া উচিত। এবং সেম আমরা সবাই জানি যে 5 তারিখে এই জেনারেল ত্রিবেদী, ওইটাই তো ওনার নাম বোধ হয়, ভারতীয় সেনাপ্রধান যে আছে, উনি কথা বলেছেন আমাদের জেনারেল ওয়াকারের সাথে, যেটার জবাবদিহিতা আমি জানি না কেউ চেয়েছে কিনা। বাট এইগুলা ওনাদের জুরিডিকশনের ভিতরে না। সো উনি যে কথাটা বলেছে যে নেক্সট ইয়ারটা আসলে সেনাবাহিনীর সাথে ভালো সম্পর্ক আছে, কিন্তু যদি নেক্সট নির্বাচিত সরকার আসে, এবং একই ভাষায় আমরা দেখতেছি বাকি যে দলগুলা যাদের আমরা মনে করতেছি ভারতের একটা কন্ট্রোল আছে, এবং তারা বুঝে ফেলেছে যে ইন্ডিয়া কি বলে ভারত আওয়ামী লীগ দিয়ে তাদের কোনো কিছু হবে না। সো দে আর সার্চিং ফর অল্টারনেটিভ। যাক, এটা নিয়ে আমরা ডিসকাস করব। আরেকটা জিনিস নিয়ে আলাপ করি যে সম্ভবত কি নামটা গৌতম লাহু, ভারতের এক সাংবাদিক, যে কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে একটা বিদেশি সংবাদের
সংবাদের ইয়াতে একটা তার স্টেটমেন্টে বলেছে যে এই মুহূর্তে 45,000 আওয়ামী লীগরা ভারতে আছে, এবং অফকোর্স সবই আছে, মোস্ট অফ দেম অ্যাটলিস্ট 99% আছে হচ্ছে কলকাতাতে। এটার কিন্তু একটা পলিটিক্যাল সিগনিফিকেন্ট বহন করে। আমি যেটা জানি এর আগে যেটা হয়েছে যে আমরা মানে এটা ডিজিএফ একটা রিপোর্টে যে বাংলাদেশে যে সমস্ত কোশ্চেন আমি পরে দেখব, বাংলাদেশে যে সমস্ত অবৈধ অস্ত্র ব্যবহার হয় এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবহার হয়, আবার আমাদের শুধু স্থান চেঞ্জ করে। এবং এর মধ্যে কিছু মাদ্রাসা পড়ুয়া, আমি এদেরকে সন্ত্রাসী বলবো না, ডিমোটিভেটেড মানে হচ্ছে এরা র এবং ডিজিএফআই এদের দুই পার্টি এদেরকে ব্যবহার করে। একবার তারা যখন দেখা যায় যে আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা ঝগড়া আছে, এবং এটা যখন বেশ হাই ইয়াতে চলে যায় তখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই যে আমাদের যারা ইসলামিস্ট ডিমোটিভেটেড যারা আছে তাদেরকে গিয়ে কিন্তু বিজেপিকে ফেস করায় এবং তারা একটা মানে স্ট্যাটাস করতে নিয়ে আসে। এবং সেম ওয়েতে তারা আবার বাংলাদেশে যখন এখানে বাংলাদেশে কন্ট্রোল করে তখন সেই অস্ত্রগুলোতে এখানে ইয়া করার চেষ্টা করে। সো এই মুহূর্তে আমাদের 45,000 আওয়ামী লীগার যদি ওখানে থাকে, এটা কিন্তু কনসার্ন যেরকম ভারতীয়, এবং আমরা সবাই জানি আওয়ামী লীগের এই পার্টিটা হচ্ছে বিজেপির সাথে তাদের খাতে, তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু না। আমি যেটা অ্যাজিউম করি, আবার একটা আমি 2 দিন আগের একটা ইন্ডিপেন্ডেন্ট মার্চের একটা নিউজ দেখলাম যে একটা ভারতীয় ফ্লাইট 300 জন যাত্রী নিয়ে 19 জন ক্রু নিয়ে প্রথমে তারা আজারবাইজান যাচ্ছিল, ওখান থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা। এবং এটার মধ্যে হঠাৎ করে আজারবাইজান যাওয়ার পরে ইয়া হলো যে এটার মধ্যে বম থ্রেট, একজন ক্রুর কাছে বম থ্রেট আসলো। বম থ্রেট আসার সাথে সাথেই নিউ ইয়র্ক তাদেরকে অ্যালাউ করেনি, সো তারা আসছে। সো আমি যেটা মনে করি এটা একটা ফেক হুমকি ছিল। আমি যেটা মনে করি যে ভারত এখন আমাদের কন্টিনিউয়াস চাচ্ছে আমাদেরকে বিপদে ফেলানোর জন্য, এবং আমাদের দেশেরই লোক আওয়ামী লীগেরও আছে, এবং ওই যারা ডিমোটিভেটেড, আমরা অলরেডি হিজবুত তাহরির ডিমোটিভেটেড পার্টিকে দেখেছি যে তারা ভারত এবং আওয়ামী লীগের উস্কানিতেই কিন্তু তারা মাঠে নেমেছিল। সো ভারতে এই মুহূর্তে 45,000 আছে, এবং সাথে ডিমোটিভেটেড যাদের লিস্ট ডিজিএফআই এর কাছে আছে, রর কাছে আছে। এদের মাধ্যমে যদি এই মুহূর্তে তারা দিল্লিতে, মুম্বাইতে, ইম্পর্টেন্ট ইভেন ইন কলকাতা, তারা যদি একটা টেরোরিস্ট অ্যাটাক অ্যারেঞ্জ করে, এটা করে পরে দেখা যাবে যাকে ধরা হয়েছে বা যে ওখানে মারা গেছে সে হচ্ছে বাংলাদেশের। এটা যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশি কি করবে, তার মানে হচ্ছে প্রফেসর ইউনূসের সরকারকে বিরুদ্ধে ফেলানোর চেষ্টা করবে। আমি স্ট্রংলি মনে করি যে আমাদেরকে এই ব্যাপারে অ্যাডভান্স প্রিএমটিভ অ্যাকশন নিতে হবে। আমার ধারণা ভারত এই ধরনের একটা প্ল্যানিং করতে পারে, কারণ তাদের স্ট্র্যাটেজিক্যাল বলে যে তারা ইভেন নিজের ইয়াতেও অতীতে তারা করেছে, নিজের ইয়াতেও একটা টেররিস্ট অর্গানাইজেশন টেররিস্ট দেখায়, ওটার দায়ভার আমাদেরকে দিয়ে এটা নিয়ে ইন্টারন্যাশনালি হাউকাউ করার চেষ্টা করবে। দেখা যাবে সে ছিল ইসলামিস্ট এবং তার দেখা যাবে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হি ইজ ফ্রম বাংলাদেশ। সো ধরে নেবে যে বাংলাদেশ যেহেতু তারা একটা প্রচার করার চেষ্টা করতেছে যে বাংলাদেশে যারা ইসলামিস্ট, এই ইসলামিস্টরাই নেতৃত্বে আছেন প্রফেসর ইউনূস, এবং ইসলামিস্টদের নেতৃত্বে বাংলাদেশকে দখল করে ফেলেছে, এবং ফিউচারে এটার জন্য টেররিজম প্রসার পেতে পারে, এবং এটার সাফারার হচ্ছে ভারত। এই যে গেমটা, এটা খেলার একটা সম্ভাবনা আছে। আমি অ্যাডভান্স বলে রাখলাম, আমার কাছে মনে হলো। সো এটা নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আমি বিভিন্ন সোর্স থেকে যেটা জেনেছি, এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো স্টিল মানে পার্শিয়ালি এনএসআই প্রফেসর ইউনূসের আন্ডারে আছে এবং তাদেরকে বিভিন্ন ডাটা দিয়ে সহযোগিতা করতেছে, কিন্তু ডিজিএফআই এখনো কন্ট্রোলের মধ্যে নাই। ডিজিএফআই এখনো জেনারেল ওয়াকারের কন্ট্রোলে। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। নর্মালি যেটা হয়, এই ধরনের ক্রাইসিস সিচুয়েশনে গোয়েন্দা সংস্থাগুলো অ্যাডভান্স সাবধান করে। এই যে হিজবুত তাহরির ঘটনাটাই দেখেন, যে এটা হিজবুত তাহরির এরকম করবে এটা আগে থেকে ঘোষণা দিয়ে আসছে। ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে কিন্তু রাস্তায় নামতে দেওয়াটা উচিত হয় নাই, এবং একটা সময়ের পরে পুলিশ লাঠিচার্জ এবং শক্তি প্রয়োগ করেছে এটা কিন্তু। এবং আমি
এখন পর্যন্ত যে সমস্ত প্রমাণ পেয়েছি, এটা অরিজিনাল হিজবুত তাহরি যারা আছে, যারা আমি ওই দিন মেজর মহসিন 10th লং করছে, ওনার সাথে কথা বলছিলাম, তারপরে একটা টক শোতে এর আগে হাসিন স্যারের কথা বলছে, যারা নর্মালি এই হিজবুত তাহরি করে তারা কিন্তু আহ, খুব আধুনিক মানসিকতার। এবং আমরা কিন্তু গ্রাউন্ডে দেখেছি, আওয়ামী লীগের লোকজনকে দেখেছি হিজবুত তাহরির ব্যানারে। যেহেতু হিজবুত তাহরি একটা আহ, অবৈধ সংগঠন এবং তাদেরকে আওয়ামী লীগে ইয়া করেছিল, এটার জন্য কিন্তু তাদের একটা সুবিধা হচ্ছে যে কেউ হিজবুত তাহরি দাবি করে এসে আগের থেকে ঘটনা এরকম একটা ইয়া দিয়ে দিতে পারবে। যেহেতু একটা নিষিদ্ধ ঘটিত সংগঠন, কেউ এসে দাবি করবে না যে আমি এই হিজবুত তাহরির প্রধান বা তাদের যে সমস্ত ইয়া আছে। বাট আমি হিজবুত তাহরির সম্বন্ধে যেটা জানি সেটা হচ্ছে তারা কোনো অ্যাগ্রেসিভ বা তারা কোনো হোস্টাইল পার্টি না যেটাকে নিষিদ্ধ করতে হবে। যেখানে তাদের উৎপত্তি, আমি অ্যাকচুয়ালি 2011 সালে ডিজিএফআই-তে একটা MI6 এর একটা গ্রুপ এসেছিল, এসে আমাদেরকে হিজবুত তাহরি সম্বন্ধে ব্রিফ দিয়েছিল। ব্রিফের একটাই ছিল, সেটা হচ্ছে আহ, আহ, তারা এটা সম্ভবত একজন ইজিপ্টে এটা উৎপত্তি হয়েছিল, একজন জেলে ছিল একজন এরকম একজন ধর্মীয় নেতা, তার মাধ্যমে তারপরে এখান থেকে লেবাননে শিফট হয়েছে, তারপরে ইংল্যান্ডে ইউকেতে হয়েছে। এখন হিজবুত তাহরি কিন্তু ইংল্যান্ডে কিন্তু অবৈধ না। কারণটা কি, ওদের ইয়ার মধ্যে এজেন্ডার মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নাই। তাই হচ্ছে তারা যারা হিজবুত তাহরি করে তারা তাদের ইনকামের 10% তারা দেয় এবং তারা চায় ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে। বাট এই খেলাফত প্রতিষ্ঠা করবে এটা কিন্তু কোনো হোস্টাইল ওয়েতে না, গণতান্ত্রিক উপায়ে। যখন তারা পাওয়ান মানে তাদেরকে তাদের মধ্যে যদি অ্যাকসেপ্টেন্স আসে, জনগণ যদি অ্যাকসেপ্ট চায়, তারপরে যদি তারা একটা সরকার গঠন করতে পারে তাহলে। বাট এটার দিকে এই কারণে এদেরকে আমি তখন অ্যাকচুয়ালি ওখানে প্রশ্ন করেছিলাম ওই MI6 কে আর কি, যে এরা তো কোনো হোস্টাইল কোনো করতেছে না, আর তাহলে তোমাদের দেশে কেন এটা নিষিদ্ধ করতেছে না? আমার কি ধুনফুন একটা বুঝাইছিল তখন আর কি। সো এতে আমরা ক্লিয়ার বুঝা যাচ্ছিল যে তারা তখন আমাদেরকে একটা জিনিস বলছিল যে সব জায়গায় হচ্ছে হিজবুত তাহরি, আর হিজবুত তাহরি এখানে হচ্ছে হিজবুত তাহরি উলায়া বাংলাদেশ অর সামথিং, উলায়া বাংলাদেশ অর সামথিং। যে তারা কি, যে তারা এইম নিচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ দেন সম্ভবত ইন্দোনেশিয়া বা এই সমস্ত জায়গায় তারা প্রথমে খেলাফত শুরু করবে, এই সমস্ত জায়গায় হোস্টাইল অ্যাটিটিউড দিয়ে। বাট এখন পর্যন্ত কিন্তু হোস্টাইল কোনো অ্যাটিটিউড, আমি মনে করি যে এই যে এটাকে নিষিদ্ধ ঘোষণা করার কোনো কিছু নাই। এরা এখন পর্যন্ত কোনো টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে কখনোই জড়িত ছিল না। এবং এটা যেহেতু নিষিদ্ধ ঘোষিত, এই কারণেই কিন্তু এটার নাম ভাঙায় কিন্তু আওয়ামী লীগরা মাঠে নামাইছে, পাবলিকরা মাঠে নামাইছে। সো এটা আমি মনে করি যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা এটা বাতিল করে দেওয়া উচিত। আচ্ছা, নেক্সট আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে, আমরা জানি এখন থেকে হোক, 1 বছর পরে হোক, এই ডিসেম্বরে হোক বা আগামী জুনে হোক বা আগামী ডিসেম্বরে যখনই হোক, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশে হইতে হবে, যেটা আমরা গত 16 বছরে 17 বছরে আমরা কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখিনি। সো এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা ভণ্ডুল করার জন্য ভারত এবং আওয়ামী লীগ, তারা কেন করবে? আওয়ামী লীগ বলবে যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারি নাই, তোমরাও তখন পারলা না। দিস ইজ এ গ্রেট চ্যালেঞ্জ। বাংলাদেশের ফিউচারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সামনের নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার করা। এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার করার মধ্যে আমরা কিন্তু যখন এই পর্যন্ত যত জায়গায় ইলেকশন ডিউটি করেছি আমার চাকরির লাইফে, কখনো কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না। ম্যাজিস্ট্রেট আমরা যখনই অ্যাকশন করতাম একটা ম্যাজিস্ট্রেটের আন্ডারে করতাম। এবং এখন কিন্তু সরকার যে আর্মি গ্রাউন্ডে আছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু এদের হাত বেঁধে রেখেছে জেনারেল ওয়াকার অ্যান্ড যারা গুম খুনের সাথে জড়িত, তাদের যে মেইন ওয়ার্ডার গ্রুপ আমরা বলি আর কি, যারা মেইন তারা গ্রাউন্ডে কিন্তু অফিসারদেরকে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে কাজ করতে দিচ্ছে না, ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে করতে দিচ্ছে না। আমার গ্রাউন্ডের সাথে কথাবার্তা আছে। সো এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে সেম কি বলে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে থাকতে হবে। সেনাবাহিনীকে দিয়ে আমরা জেনারেল আজিজের আমলে দেখেছি
একটা পিক আপ যাচ্ছে, পাবলিক সাহায্য হচ্ছে, পিক আপ চলে গেছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে সেনাবাহিনীর একটা মানে দুর্নাম শুরু হয়েছিল ওইটার পর থেকেই, মেইনলি যে জনগণ, সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ায় না। জনগণ এবং মেইন সেনাবাহিনী সবসময় পাবলিকের সাথে ছিল, শুধু জেনারেল ওয়াকার অ্যান্ড তার ডেপুটি যারা আছে তারা ছিল না। এখন আচ্ছা, মাঝখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সেনাবাহিনীতে একটা রিজয়েন্ডার দিয়েছে যে ভালকার তুর্ক যে কথাটা বলেছে, যে সেনাবাহিনীকে যে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে তারা যদি এই ধরনের সরকারকে সহযোগিতা করে গণহত্যা চালায়, তাহলে তারা ফিউচারে ইউএন পিসকিপিং মিশনে যেতে নাও থাকতে পারে। আচ্ছা, এটা সেনাবাহিনী কি বলেছে, যে তারা এই ধরনের কোনো ওয়ার্নিং পায় নাই, এবং যদি করেও থাকে তাহলে সেই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ তৎকালীন সরকার এটা পেয়ে থাকতে পারে। আপনার কি মনে হয় যে শেখ হাসিনা আর্মি রিলেটেড একটা এই ধরনের একটা হুমকি পেয়েছে, এটা জেনারেল ওয়াকারের সাথে শেয়ার করেনি? দিস ইজ অ্যাবসার্ড। মানে উনি জাস্ট খালি একটু সেফ সাইডে থাকার চেষ্টা করতেছে আর কি, যে আমি জানতাম না। বাট আপনি সিম্পলি দেখেন 3 তারিখে যে সেনাবাহিনীর যে দরবারটা নিয়েছিল, ওটার ডিটেলস আমার ওয়ালেই আছে, পিন পোস্ট দেওয়া আছে। তখন তাদেরকে বলেছিল সন্ত্রাসী বলেছিল, আন্দোলনকারী বলেছিল, সন্ত্রাসী বলেছিল, বিপ্লবী ছাত্র জনতা বলে নাই। এবং তখন পর্যন্ত তার মাইন্ড সেট আপ ছিল আর্মি। পরবর্তীতে অফিসারদের কথাবার্তায় সেটা চেঞ্জ হয়ে গিয়েছিল। সো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আর্মির যে এই যে ব্যাখ্যাটা দিয়েছে, এটা জাস্ট জেনারেল ওয়াকারের ফেস সেভ করার জন্য, যেহেতু সুযোগ আছে। এই ব্লেমটা আমি শেখ হাসিনার ঘাড়ে দিয়ে দিলাম, বাট শেখ হাসিনা আর জেনারেল ওয়াকার ইজ দ্য সেম, স্টিল ইট ইজ দ্য সেম। আমরা এটা বুঝতেছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে এখন যেটা বলতেছি, সেটা হচ্ছে আগামী নির্বাচন যেটা হবে, এটাতে আমাদেরকে একদম জীবন দিয়ে হলেও এটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হবে। এবং এটা একমাত্র আর্মি ছাড়া কেউ পারবে না। আর আর্মি যদি করতে হয়, জেনারেল ওয়াকার যদি তখন সেনাপ্রধান থাকে, আমি সবিনয়ে সবাইকে অনুরোধ করতেছি যে আগামী নির্বাচনটা যদি জেনারেল ওয়াকারের আন্ডারে হয়, হবে না। এখন বলতে পারেন নেক্সট কে আসবে, নেক্সট যেই আসুক। আমি সবসময় এই উদাহরণটা দিই যে আমরা যদি হিরো আলমকে আইনা বসায় দিই, সে অ্যাটলিস্ট ওই সময় মানে সেনাবাহিনী তখন সিভিলিয়ানদের সাথে থাকবে, সিভিলিয়ানদের ইন্টারেস্ট, দেশের ইন্টারেস্ট। এটা দেশের ইন্টারেস্ট হিরো আলমও বুঝে, জেনারেল ওয়াকার বুঝে না। জেনারেল ওয়াকার এখনো শেখ হাসিনা, তারেক সিদ্দিকী এদের, এবং এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং উনি কি ডিসগাইসে যেটা আছে, বিএনপির একটা পার্টির সাথে, যেটা আমি বুঝলাম, বিএনপিকে উনি কনভিন্স করছে যে আই এম উইথ ইউ। এবং ওই আই এম উইথ ইউ বলেও কিন্তু 90 জিওসি, ডিজি, বিজিবি, গোয়েন্দা সংস্থা, এগুলা কিন্তু চেঞ্জ উনি করতেছে না। মানে এটা হচ্ছে একটা টাগ অফ ওয়ার চলতেছে আর কি। বাট কথা হচ্ছে, আমি যেটা বলবো যে আগামী নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হইতে হবে। আর যদি ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা এটা করতে না পারি, আন্তর্জাতিকভাবে এবং ইন্টারনাল ভাবে আমরা শেষ হয়ে যাব সিম্পলি। এই যে আমাদের ভিতরে যে বিভক্তিগুলো আছে, এই যে আওয়ামী 45,000 লোকজন, তারা এখনো বিশ্বাস করে, ইউএন রিপোর্ট আসার পরেও তারা মনে করে যে তারা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অ্যাপোলজির কোনো ধারই ধারতেছে না তারা। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এখন, আমি যেটা মনে করি, নেক্সট নির্বাচন যেটা হবে, এটাকে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার, এটার জন্য আমাদের লাইফ দিয়ে দিতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার জন্য। এবং এটা সেনাবাহিনী ছাড়া হবে না। এবং জেনারেল ওয়াকার থাকলে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না, গ্যারান্টি। সো আমার অ্যাকচুয়ালি যে জিনিসগুলো বলতে চেয়েছিলাম, এটা আমি শেষ। যদি কোনো কোশ্চেন থাকে আমি দেখি কোশ্চেন নেওয়ার চেষ্টা করি। কোশ্চেন আগে কয়েকজন করেছেন। Sir, why agencies are not controlling Ghazi Salahuddin Tanvir, who was the center for every chaos, who for the close to Indian-backed Tabligh leader Tanvir is a Darwish-like man who has এই সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না, জন্য এটা আমি বলবো না। আমি ভাবলাম যে বিএনপি সালাউদ্দিন কিনা, বাট ওনাকে আমি বিশ্বাস করি না, যেহেতু যেই ইন্ডিয়াতে কয়েকদিন সময় কাটিয়ে এসেছে তাকে বিশ্বাস করো না। দিস ইজ এ বেসিক থাম রুল। মানে গোয়েন্দার একটা থাম রুল হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন যে কোল্ড ওয়ার এরার সময় যদি কোনো একজন ডিফেক্ট করে
এক দেশ থেকে আমেরিকা থেকে রাশিয়া গিয়েছে, রাশিয়া থেকে আমেরিকা গিয়েছে, বা আমেরিকাই প্ল্যান করেছে তাকে রাশিয়া ডিপ কাভার এজেন্ট হিসেবে আবার ফেরত আসলে তাকে কিন্তু মানে কন্ট্রোল ইয়ার মধ্যে রাখে, তাকে আর 100% বিশ্বাস করে না যে তাকে সেটা মোটিভেটেড হয়ে গেছে। সো বিএনপির নেতা সালাউদ্দিন গেছে, আই ডোন্ট ওয়ান্ট টু বিলিভ হিম। আর একটা জিনিস আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে, মানে এই ইন্টেলিজেন্সের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্টারগ্রেশন। এই ইন্টারগ্রেশনের জন্য একটা স্পেসিফিক লেসন আছে, এবং এই ইন্টারগ্রেশন জিনিসটা এমনই একটা ইন্টারগ্রেশন, আমি মনে করেন যে একজন নির্দোষ ব্যক্তি আপনি তার গায়ে একটা টাচ দেখবেন না, তাকে মারামারিও করা হয় নাই, সে এসে স্টেটমেন্ট দিবে সে নিজের হাতে তার বাবাকে খুন করছে, যদিও তার বাবা জীবিত। আপনি যদি চান, ইটস পসিবল। ইন্টারগ্রেশন ইটস এ সাচ এ থিং। সবাই মনে করে যে মাহিরের উপর ওষুধ নাই, ইটস নট দ্যাট, ইটস এ টেকনিক, ইটস এ স্পেশালিস্ট যারা আছে তারা। আমি অনেক ইন্টারগ্রেশন করেছি আমার চাকরির লাইফে। আপনাকে ইভেন টাচও করতে হবে না, একটু স্লিপলেস রাখলেন, তাকে অসময়ে ডাকাডাকি করে, অনেক দেয়ার আর লট অফ টেকনিক্স। বাট কথা হচ্ছে এই কারণেই আমি মনে করি যারা একবার ভারতে গিয়েছে তারা ফেরত এসছে, তাদেরকে বিশ্বাস করার উচিত হয়, বিএনপিরও উচিত হয় না তাদেরকে বিশ্বাস করা, এটাই আর কি। এবং এই পার্টির একটাই, যেটা আমি আলোচনায় বলতেছিলাম, যে এই দেশের অবৈধ অস্ত্রগুলো একবার পশ্চিমবঙ্গে ব্যবহার হয়, আবার এখানে ব্যবহার করে, এবং গোয়েন্দা সংস্থার কাছে 100% এদের আছে, এবং তারা এদেরকে ব্যবহার করে। এবং আমি মনে করি যে তারা 100% এই যে ক্রাইসিসগুলো হচ্ছে, গোয়েন্দা সংস্থাগুলো পার্শিয়ালি রিপোর্ট পাচ্ছে প্রফেসর ইউনূস, বাট 100% যদি পেত, তাহলে এতদিনে এই সমস্ত আওয়ামী লেসপেন্সার যেগুলো আছে, যেগুলো গন্ডগোল করার চেষ্টা করতেছে, তারা সিধা হয়ে যাইতো। আচ্ছা, আর কোন আছে কিনা? স্যার, ওয়াজ দেয়ার এনি কু প্যাটার্ন? নো, দেয়ার ওয়াজ নো কু প্যাটার্ন। আচ্ছা, আর কোনো কিছু আছে? লাস্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হ্যাড বিফোর 24 ইয়ার্স। ওকে, ইয়েস। এবং আমি মনে করি যে আমাদের এখন সেনাবাহিনী প্লাস জনগণ সবকিছু সবগুলো রাজনৈতিক দলে আমরা যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন এনশিওর করতে না পারি, বাংলাদেশের ফিউচার ধ্বংস হয়ে যাবে। আমরা নিজেরাই নিজেদের মধ্যে কামড়া করবো, এবং এইটাই ভারত চায় যে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করি, করি। এবং আমি নতুন দলকে অ্যাকচুয়ালি স্বাগত জানিয়েছি এর আগেও। শুধু আমি একটা জিনিস বলবো, আপনারা পলিটিক্যাল রেটরিক বাদ দেন। এখন একটা বাংলাদেশে আমি মনে করি মানে পলিটিক্যাল রেটরিক দিয়ে কোনো কিছু হবে না। সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি কিছু অ্যাডভান্টেজ পাবেই। তাদের অ্যাকচুয়ালি ভারতকে মানে তোষণ করার কোনোই দরকার নাই। আমি মনে করি প্রেজেন্ট সিচুয়েশনে, আমি যেটা মনে করি, আমি অতীতে অনেকবার পলিটিক্যাল অ্যানালাইসিস করেছি, গোয়েন্দা সংস্থাতে থাকতেই করেছি। আমি যেটুক গ্রাউন্ড রিয়েলিটি বুঝি, লোকজনের সাথে আমি কথা বলি, রিয়েলিটি বুঝি, আগামীতে বিএনপির আসার সম্ভাবনা বেশি। বাট তারা কিন্তু, আমার যেটা মনে হয় যে তাদের কাছে চাঁদাবাজির যেটা আছে, দে শুড হোল্ড দেয়ার হর্স, আদারওয়াইজ এটা তাদের মানে ভালো কিছু বয়ে আনবে না। আর অন্যান্য দলগুলোকে আমি বলি যে নতুন ছাত্রদের যে দল যেটা হয়েছে, এটার এগেনস্টে এক্সট্রিম প্রোপাগান্ডা হয়েছে। ইভেন আমি অন্যান্য রাজনৈতিক দলকে এদের এগেনস্টে প্রোপাগান্ডা করার কোনো দরকারই নাই। লেট দেম গ্রো এট দেয়ার ওন। আমাদের এই সময়ে আমি চাই যে বিএনপি যদি ক্ষমতায় আসেও, তাদের একটা শক্তিশালী বিরোধী দল থাকুক। এবং আমি মনে করি যে জামাতে ইসলামী প্লাস ইসলামী দলগুলা এবার হয়তো বা একটু বেশি ভোট পাবে, বাট স্টিল বাংলাদেশের জনগণ 100% ইসলামিক দলগুলাকে ক্ষমতায় নিয়ে আসবে বলে আমার মনে হয় না। বাট আমি যেটা চাই সেটা হচ্ছে, যদি ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে, আমার কোনো সমস্যা নাই। আমাদের শুধু এনশিওর করতে হবে জনগণ তাদের ভোটটা দিতে পেরেছে। এইটাই আমাদের এখন মেইন এইম হওয়া উচিত। সেনাবাহিনীর একটা মেইন এইম হওয়া উচিত, যে ভবিষ্যতে যেন আমরা যতগুলো ইলেকশন হয়, 5 বছর পরে আপনারা যেই দলই আসেন, 5 বছর পরে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। এটাই আমাদেরকে এনশিওর করতে হবে, যেটা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল। ধন্যবাদ, আজকে আর কিছু নেই।